বিজেপি সরকার আসার পরে এই রিপোর্ট পাবলিশ তারা করেন। আর পশ্চিমবাংলার 2014-15 অর্থবর্ষে সেন্সাস হয়েছিল। বর্তমান সময়ে পশ্চিমবাংলার এবং দেশের ক্ষেত্রে জাতিভিত্তিক জনগণনা অত্যন্ত জরুরি বলে মনে করেছি। সেই জন্য পশ্চিমবাংলা সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী মহাশয়ের কাছে আমি উল্লেখ করবে তাকে আবেদন রেখেছি যে অবিলম্বে জাতিভিত্তিক জনগণনা করা হবে। এই জাতিভিত্তিক জনগণনা করতে গিয়ে আমরা না করার ফলে আমরা যেটা দেখছি, জনজাতি উপজাতি থেকে শুরু করে অনগ্রসর হিন্দু এবং সংখ্যালঘু মুসলিমদের অর্থনৈতিক অবস্থান কোন জায়গায় আছে, তারা আর্থসামাজিকভাবে কোন জায়গায় আছে, চাকরির ক্ষেত্রে তারা কোন জায়গাতে আছে, বিভিন্ন স্তরে তারা কোন জায়গাতে আছে, তাদের লাইফ স্টাইলটা কোন জায়গায় দাঁড়িয়েছে, সেটা সঠিক মূল্যায়ন করতে পারছি না আমরা। মন্ডল কমিশন 1980 সালের এবং চাচার কমিশনের সবকটাই কিন্তু 1931 সালে এই জাতিভিত্তিক জনগণনাকে সামনে রেখে হয়ে গেছে। প্রায় 100 বছর হয়ে যাওয়া চলতে চলেছে, এখনো যদি জাতিভিত্তিক জনগণনা না হয় পশ্চিমবাংলা সহ দেশের মানুষ কোন পর্যায়ে আছে আমরা জানতে পারছি না। ইতিপূর্বে বিহার, আন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকা স্টেট তারা স্ব উদ্যোগে জাতিভিত্তিক জনগণনা করছে। পশ্চিমবাংলা সরকার যাতে করে সেই জন্য আজকে মেনশন করবে, এটা উল্লেখ করে রেখেছে। শুভেন্দু অধিকারী গতকাল বললেন যে বাংলাদেশ থেকে নাকি 3 লক্ষ রিক্সাওয়ালা, হাততালা রিক্সাওয়ালা তারা পশ্চিমবঙ্গ দখল করছে, কলকাতা দখল করতে আসছে। আজকে তার কাছে খবর আছে। শুভেন্দু অধিকারী বাবুর কাছে অনেক খবর থাকে, ডিসেম্বরের অনেক খবর দেখলাম, ডিসেম্বরের কিছু হবে শেষে কি দেখলাম, 3 লক্ষ রিক্সাওয়ালার খেয়ে দেওয়ার কাজ নেই, তারা কলকাতাতে দখল করতে আসবে, ইন্ডিয়াতে দখল করতে আসবে। তখন আমি একটা কথা বলি, এই যে ইন্ডিয়া এবং বাংলাদেশের বেশ কিছু মানুষ, স্বল্প কিছু মানুষ যেভাবে কেউ বলতে চট্টগ্রাম দখল করব আর কেউ বলছে ইন্ডিয়ার একটা অংশ দখল করব, সম্পূর্ণভাবে দুই দেশের রাজনীতিকে অস্থিরতা করার জন্য বলছে। দুই দেশের যে সুসম্পর্ক সেটাকে বিনষ্ট করার জন্য এটা একটা ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা কোনো মতেই তাদের ষড়যন্ত্রকে সফল হতে দেব না। আমরা প্রতিবেশী দুই রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে থাকবো, একে অপরের বিজনেস করবে, একে অপরকে সহযোগিতা করব। আমাদের একে অপরকে সহযোগিতাতেই সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে। এটা যারা চাইছে না সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হোক তথা এই দুটো প্রতিবেশী দেশের রাষ্ট্রের ডেভেলপমেন্ট হোক, তারা এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে। এই দুটি কয়েক অবাঞ্ছিত মন্তব্যকারীদের জন্য আমরা কেউ বাংলাদেশকে ঘৃণার চোখে দেখবো না। ঠিক একইভাবে ইন্ডিয়া থেকেও যারা বলছে চট্টগ্রাম দখল করে দেবো, এই করবো, তাদেরকেও আমরা ভালো চোখে দেখছি না। বাংলার স্লোগানকে নিশ্চিত করার দাবি তারা করতে গিয়েছেন এবং এক্ষেত্রে রাজ্যে বলা হচ্ছে হাসিনার সময় জয় বাংলার স্লোগানকে জাতীয় স্লোগান দেওয়া হবে। এটা জাতীয় স্লোগান হিসাবে দেখুন, বাংলাদেশের জাতীয় স্লোগান কি হবে সেটা আমি ঠিক করতে পারি না, কিন্তু একটা কথা বলতে পারি, আমি ঐতিহ্য আছে, পরম্পরা আছে, রীতি আছে, শিকড়কে কেউ যেন না ভুলে যায়। 1971 সালে কিন্তু দেশ স্বাধীন করার সময়, বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় ভারতীয় সেনাবাহিনীর যথেষ্ট ভূমিকা ছিল এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও ব্রিটিশ পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছে। সেই সময় কিন্তু এই জয় বাংলা স্লোগানটা সবার মুখে ছিল এবং সেই স্লোগানে যথাযথ তারা সম্মান দিয়ে এতদিন আসছিলেন। হাসিনা সরকারের পরাজয়ের পরে তাকে দেশ থেকে বিতাড়িত করার পরে যেভাবে এই স্লোগানকে নিশ্চিত করার জন্য কোটে যাচ্ছে তাদের সম্পূর্ণ দেশের অভ্যন্তরীণ ব্যাপার। তবে এতটুকু আমি বলতে পারি, রীতিনীতি যেগুলো আছে, যে ঐতিহ্যগুলো আছে, কোনোভাবেই সেটাকে মিটানো অনুচিত। মানে বাংলাদেশের এই যে ঘটনা, এটি কোন দেশের কারণ বিভিন্ন দেশে দেখা গিয়েছে যে একটা অস্থিরতা পরিস্থিতির ক্ষেত্রে একটা যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত থাকে। এক্ষেত্রে বারবার চীন এবং পাকিস্তানের সঙ্গে উত্থাপিত হচ্ছে। মানে একটা তো রিপোর্ট স্বাভাবিকভাবে সবার কাছে থাকবে, যারা জনপ্রতিনিধি তাদের কাছে, কারা করাচ্ছে? দেখুন, আমি রাজ্য সরকারের জনপ্রতিনিধির মধ্যেও করছি না, কেন্দ্র সরকারের জনপ্রতিনিধির মধ্যেও করছি না। যেখানে স্টেটের আইডি রিপোর্ট দেবে বা সেন্ট্রাল আইডি রিপোর্ট দেবে বা এনআইএ থেকে শুরু করে আমাদের র আমাকে রিপোর্ট দেবে, তারপরেও বলবো, রিপোর্ট না থাকার পরেও আমি একটা কথা বলতে পারি, যেভাবে আমাদের দেশকে ক্রমশ এই মোদিজির আমলে কোণঠাসা হতে হচ্ছে, এই চীন এর অগ্রাসন, ভুটানের দিকে দেখুন, চীন তাদেরকে সহযোগিতা করছে। বাংলাদেশ কি জানি না চীনের মতো কোনো শক্তি সহযোগিতা করছে নাকি
যে যেভাবে একজন প্রাক্তন সেনাকর্তা বলে উঠলেন যে আমরা 4 দিনের মধ্যে সরকারটাকে দখল করে নেবো, আমরা হাস্যকর হিসাবে জিনিসটা নিচ্ছি, কিন্তু এর পেছনে হয়তো বড় কোনো মদত থাকতে পারে। তবে আমি একটা কথা বলি, এই যেগুলো শুনছি কথাবার্তা, এই দেশে আমাদের দেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার সম্পূর্ণরূপে ব্যর্থ। আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে কিভাবে সুসম্পর্ক রেখে চলতে হবে সেটাতে সম্পূর্ণরূপে ব্যর্থ রাষ্ট্রের প্রতিদিন আমাদেরকে শুনতে হচ্ছে। যে বাংলাদেশের সাথে আমাদের সুসম্পর্ক ছিল সেই বাংলাদেশের নাগরিক আছে আমাদেরকে চোখ দেখাচ্ছে। সামান্য ভুটান একটা ছোট্ট দেশ, সেও বলছে নাকি তাদের জায়গা নাকি আমাদের দেশের মধ্যে আছে, ইন্ডিয়ার মধ্যে আছে। এগুলো কিন্তু আমাদের ভাবাচ্ছে। আমি বলবো আমার দেশের প্রধানমন্ত্রী সহ সরকার পক্ষকে যে অবিলম্বে প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সুসম্পর্ক গড়ে উঠুক, আর না হলে এই তিক্ততার সুযোগকে কাজে লাগিয়ে এই চীন বা পাকিস্তানকে ঘুরপথে কাজে লাগিয়ে আমাদের দেশকে যদি তারা প্রতিবেশী রাষ্ট্র থেকে যদি ষড়যন্ত্র তৈরি হয় আমাদের দেশের ক্ষতি হবে। জয়নগরে কুলতলিতে RSS এর প্রকাশ্য মিটিং থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে হচ্ছে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আপনারা যদি হিন্দু হয়ে থাকেন অস্ত্র শস্ত্র নিয়ে বেরিয়ে পড়ুন। পুলিশ সেখানে সেই মিটিং এর পারমিশন দিচ্ছে, অথচ সেখানে প্রকাশ্য অস্ত্র তুলে নেওয়ার কথা বলা হচ্ছে। দেখুন, এই কোশ্চেনটা আমাকে না করে যদি শাসক দলের হেভিওয়েট নেতাদের করতেন আমার মনে হচ্ছে বেশি ভালো হতো। বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি 2-3টে বিষয় খুব ভালো করে খুলাসা করেছে। প্রথম কথা বলেছিলেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, ওখানে শান্তি বাহিনী পাঠানো, কিন্তু সম্বলে যে মুসলমানদের উপর কি হচ্ছে ওখানে কোন বাহিনী পাঠাবে সেটা একবার বললেন না। উত্তরাখণ্ডে যেটা হচ্ছে কোন বাহিনী পাঠানো দরকার, মণিপুরে যেটা হচ্ছে কোন বাহিনী পাঠানো দরকার মুখ্যমন্ত্রী চর্চা করলেন না। গতকালকে মুখ্যমন্ত্রী আমাদেরকে ভালো উপদেশ দিলেন, আমরা বাধ্য ছেলের মতো শুনলাম যে বাংলাদেশের ঘটনা নিয়ে আমরা যেন না কেউ এই কথাবার্তা বলি, এটা থেকে আমাদের প্রত্যেকে দায়িত্ব নিতে হবে। অবশ্যই আমরা দেশের বাংলার একজন আইনসভার সদস্য হিসাবে আমরা চাইবো না আমাদের বাংলাতে আমাদের দেশে বাংলাদেশের বিষয়টা অস্থিরতা হোক, কিন্তু এটা তিনি বললেন না যে অস্থিরতা বা এমন কথাবার্তাতে আমাদের সম্প্রীতি আমাদের ঐক্য বিনষ্ট হতে পারে, তাদের কিন্তু কঠোর ব্যবস্থা নেব। যদি কথা বলতেন তাহলে ওই কুলতলির ওই কথা বলতে সাহস হতো না। ব্যাপারটা হচ্ছে কুলতলিতে যারা বলেছেন এই কথা তাদের বিরুদ্ধে পুলিশ সুমোটো করেছে নাকি দেখুন, প্রতিদিন দেখবেন করেনি, কারণ এটা বাইনারি পলিটিক্স তৈরি করতে চাইছে। বিজেপি RSS কে দিয়ে হিন্দুত্বের হাওয়া তুলবে, আর তৃণমূল সেটাকে মাথুর লাগাবে মুসলমানদের কাছে। মাসিয়া স্যার দেখো অস্ত্র হাতে তুলে দিতে বলছে, যদি বাঁচার জায়গা থেকে তৃণমূলকে ভোট দাও। এই জায়গাটা মমতা ব্যানার্জি বুঝতে হবে তাদেরকে দিয়ে যারা আমাদের রাজ্যের মধ্যে আমাদের দেশের মধ্যে অস্থিরতা হতে পারে, বিশৃঙ্খলা হতে পারে, তাদেরকে দিতে তার প্রশাসন থেকে সুমত করা। যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ এবং পশ্চিমবঙ্গেও যে একটা যুক্তরাষ্ট্র তৈরি চলছে সেটা হয়, আপনি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, এ ধরনের ষড়যন্ত্র চলছে কি আমি বলতে পারবো না। যদি ষড়যন্ত্র এই ধরনের চলে তার কঠোর বিরোধিতা আমরা করবো। ঠিক যেভাবে কোনো সময় গেটার কুচবিহার আলাদা হওয়ার কথা বলেছে তার যেমন বিরোধিতা আমরা করে আসছি, দার্জিলিংকে নিয়ে বাংলা ভাগের যারা পক্ষে কথা বলছিল তাদের যেমন বিরোধিতা করে আসছি, ঠিক পশ্চিমবাংলার মধ্যে এই ধরনের কোনো অবৈধ শক্তি অপশক্তি যদি মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করে আমরা তার বিরোধিতা করব। তবে মুখ্যমন্ত্রী শুধু নয়, তিনি সাথে তিনি রাজ্যের প্রশাসনের তিনি সর্বোচ্চ কর্তা, অর্থাৎ প্রশাসন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে আরো বেশি করে তার ইন্টেলিজেন্স যেটা আছে তাদেরকে কাজে লাগানো দরকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যারা আইডি আছে বা বিভিন্ন দপ্তরে যারা আছেন তাদেরকে দিয়ে তো বিরোধী দলে কে কোথায় করছে, ISF এর কোন নেতাটা কি করছে, তার কার নামে মিথ্যা কেসে কোথায় অ্যারেস্ট করে রাখা যায়, সেই কাজে তাদেরকে বেশি ব্যবহার করছে। এই রাজ্য থেকে বিরোধী কাজের সাথে যারা যুক্ত বা কোনো অনৈতিক কাজ যারা করতে চাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বলতে দেখতে পাচ্ছি না। একটা প্রশ্ন যে রাজনীতিতে ইনসাফ কোনো হুমায়ুন কবির